বনের ২০ বিঘা জমি বেদখল ভাওয়াল রিসোর্ট করেছে পার্টেক্স আম্বার গ্রুপ। সাবেক আইজিপি বেনজিরের সহযোগিতার অভিযোগ অসহায় বন বিভাগ। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ, নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা উঠছে আলোচনায়, আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, গরমে কমছে ওষুধের গুণগত মান। ৪০ ডিগ্রির বেশি তাপেও কার্যকারিতা নষ্ট হবে না, দাবি উৎপাদকদের। অনাবৃষ্টিতে বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার চাষিরা, সেচ দিয়েও লক্ষ্যমাত্রা অর্জনের সংশয়, ব্যাপক ক্ষতির মুখে মুন্সিগঞ্জের সবজি চাষিরা। এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন চালু নিয়ে পাবনা সহ ৩ জেলায় সতর্কতা, লাইনের আশেপাশে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। বনের ২০ বিঘা জমি দখল করে গড়ে উঠেছে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট ও স্পা। ভূমিক্ষেকো পার্টেক্স আম্বার গ্রুপের মালিকানাধীন এই রিসোর্টকে বারবার নোটিশ ও মামলা দিয়েও উদ্ধার করা যায়নি বনের জমি। অভিযোগ, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বেনামে ভাওয়াল রিসোর্ট ও স্পার 1/4 মালিকানা কিনে আম্বার গ্রুপকে বন উজাড়ে সহায়তা করেন। অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্টটির প্রভাবের কাছে অসহায় বন কর্মকর্তারাও। টিআইবি বলছে, বহুমাত্রিক ক্ষমতা ব্যবহারকারী এই চক্রের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভাওয়াল রিসোর্ট ও স্পা গাজীপুরে বিলাসী, ব্যয়বহুল আর মনোরম রিসোর্ট। এটি চাকচিক্যে যতটা না বিলাসী, ততটাই পরিবেশ বিনাশী। খোদ গাজীপুরের বড়ইপাড়ায় বন উজাড় করে দিনে দুপুরে দখল করে নিয়েছে ২০ বিঘা জমি। পার্টেক্স আম্বার গ্রুপ ৪ নম্বর বড়ইপাড়া মৌজায় ৩, ২৭৯ ও ২৭১ নম্বর সিএস দাগে বনের জমিতে গড়ে বিত্তশালীদের মনোরঞ্জন রিসোর্ট। এখানে প্রতি এক রাতে বিত্তশালীদের কটেজ ভাড়া গুনতে হয় ৩৬,০০০ টাকারও বেশি। তথ্য বলছে, ভাওয়াল রিসোর্ট ও স্পার মালিক ৬ জন। পার্টেক্স আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, তার স্ত্রী ফারানাস চৌধুরী, ছেলে আনাফ আজিজ ৪/৩ মালিক। আর পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইব্রাহিম ফাতেমির ছেলে নাসিফ ফাতেমি, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা কাজী লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাক মিলে ভাওয়াল রিসোর্টের ৪.১%-এরও বেশি অংশের মালিক। অভিযোগ আছে, বিএনপির সাবেক সংসদ সদস্যের ছেলে শওকত আজিজ রাসেল রিসোর্টটি গড়ে তুলতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদের প্রভাব ব্যবহার করে পুলিশি পাহারায় দখল করেন বনের জমি। পুলিশের সাবেক এই আইজিপি নিজ নামে ভাওয়াল রিসোর্টের মালিকানা না নিলেও বিএনপির সাবেক সাংসদ পুত্রের কাছ থেকে 1/4 কিনেছেন তারই বিশ্বস্ত আওয়ামী লীগ নেতার নামে। রাজনীতিতে প্রবল বিরোধী হলেও আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দখলবাজির এই বাণিজ্য চলছে মিলেমিশে। ভাওয়াল রিসোর্ট ও স্পা নিষিদ্ধ মৌজায় গড়ে তোলায় চালুর 8 বছরেও পায়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জমি উদ্ধারে বন বিভাগের পক্ষ থেকে নোটিশ ও মামলা দেওয়া হলেও 6 বছরেও ছাড়েনি জমি, বরং উল্টো বনের জমিকে নিজেদের নামে খতিয়ান করতে চাপ প্রয়োগ করে আসছে ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ। ভাওয়াল রিসোর্টের মধ্যেও বনভূমি রয়েছে আর কি, অবৈধ জবরদখল করে কিছু জায়গা অকুপাই করে রেখেছে। এই জবরদখল উচ্ছেদ প্রক্রিয়াটা আমরা নিয়মিত নিজেদের ব্যবস্থাপনা আমরা চালিয়ে যাচ্ছি। তো রিসেন্ট যেটা হয়েছে, 3-4 দিনে আমরা প্রায় 6-7টা রিসোর্ট ভেঙেছি, সেখানে প্রায় 7 একর জায়গা আমরা উদ্ধার করেছি। আর আমাদের যে নিয়মিত প্রক্রিয়া সেইতে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় 147 একরের মতো জায়গা আমরা উদ্ধার করেছি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বনের জমি অবৈধভাবে দখলকারী প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। বনাঞ্চলের উপরে যদি একটা রিসোর্ট করা হয়, সেটার জন্য তো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন লাগবে। তাহলে এটা ক্ষমতা অপব্যবহার হয়েছে এবং এটা ভিন্ন অবশ্যই জব, সেটা ব্যক্তি তার পরিচয় এবং অবস্থান যাই থাকুক না কেন, তার কিন্তু জব দিতে আসতে হবে। এমন অবৈধ দখলদারদের আরো বিপুল অবৈধ অর্থ থাকলে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানায় টিআইবি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। দলের সভাপতির টেবিলে উঠছে নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি, মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের তালিকা। নেতারা জানান, যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় যাদবের রিপোর্ট।
উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রভাব মুক্ত রাখতে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেয় আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রথম ধাপে ২০ জনেরও বেশি প্রার্থী মাঠে আছেন। দ্বিতীয় ধাপে প্রার্থী হয়েছেন প্রায় ৩৫ জনের মতো। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভায় ১৬টি এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন। নেতারা বলছেন, স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায়। এটা আপনি যতই বলেন, এটা খুব একটা জটিল বিষয়। আমরা অপেক্ষায় আছি যে ৩০ তারিখের নির্বাহী কমিটির মিটিংয়ের পরে আমরা দেখি যে কী সিদ্ধান্ত আসে। কোথায় যদি কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য কারো কোনো নেগেটিভ ভূমিকা থাকে, অবশ্যই সেগুলো আলোচনা হবে। কোথায় কোথায় মাননীয় সংসদ সদস্যদের স্বজনরা প্রার্থী হয়েছেন এবং তারা প্রার্থীপদ প্রত্যাহার করেননি, সে বিষয়টিতে আমরা রিপোর্ট উপস্থাপন করব। এরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিষয়টি আলোচিত হতে পারে। নেতারা বলছেন, বিএনপি না আসায় দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত থাকলেও রাজনৈতিক কৌশলগত কারণে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। দলের নির্দেশ তারা না মানে সেক্ষেত্রে দল তাদেরকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেবে। শাস্তিমূলক ব্যবস্থার বহু কৌশল আছে, তার যে কোনো একটি বা একাধিক কৌশল এই সকল প্রার্থীদের ক্ষেত্রে আওয়ামী লীগ নিবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন রাজনীতিবিদ কিভাবে শাস্তির আওতায় আসবেন, এটি কখনো পাবলিক হয়, কখনো পাবলিক হয় না। কিন্তু যেহেতু দলের নির্দেশ তারা উপেক্ষা করেছেন, সেহেতু কোনো না কোনোভাবে তারা শাস্তির আওতায় আসবেন। এটি প্রকাশিত শাস্তি হতে পারে, অপ্রকাশিত শাস্তি হতে পারে। দলের নির্দেশ যারা না মানবে তাদের যে শোকজ দিয়ে তাদের বহিষ্কার করে দিবে, দ্যাট ইজ নট দি অনলি সলিউশন। কিন্তু দলের বিপক্ষে অবস্থান নিলে তাদের মঙ্গল হবে না, এই ধরনের সিগন্যাল যাবে। উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি ২৩ জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির্বাহী সংসদের সভা থেকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান তীব্র দাবদাহের কারণে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী জানান, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর ২৭ জেলার স্কুল কলেজ বন্ধের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে অতি গরমে স্কুলে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক শিক্ষার্থী। কায়েস রাহাতকে সাথে নিয়ে ফজলে আদিত্যের রিপোর্ট। দেশজুড়ে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এমন গরমে সোমবার ৫ জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক স্কুল, তবে কম ছিল উপস্থিতি। উত্তপ্ত আবহাওয়ায় স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন অনেক শিশু। মাধ্যমিক বন্ধ থাকলেও শিশুদের স্কুল চলায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। কারণ গরমে ছেলেপেলে তো অসুস্থ হয়ে পড়তেছে, গরমে স্কুলে আসলে অসুস্থ হয়ে পড়তেছে ছেলেপেলে। সকালে ২-১জন ছাত্র আসছিল, অধিকাংশ আসেনি। সোমবার মাধ্যমিক বন্ধের সিদ্ধান্ত রাতে হওয়ায় না জেনে অনেকে এসে পড়েন স্কুলে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবক। এসে দেখছি যে দারোয়ানরা বলতেছে যে কলেজ বন্ধ, কোনো স্যার ম্যাডাম আসেনি। এখন এটা আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আসলে স্কুলের কার্যক্রমে আসিনি, আমরা বাইরের একটি শিক্ষা সপ্তাহ চলছে সেই কারণে এসেছি। বলছে আজকে আবার যদি পরবর্তীতে যদি বন্ধ হয় তা জানাবে। অসহনীয় গরমে শিক্ষার্থীদের দুরবস্থার চিত্র আদালতের নজরে আনেন এক আইনজীবী। পরে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে দাবদাহ বিবেচনায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো ফুটবল যে এই মৃত্যুর দায় কে নেবে? ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশ পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন শিক্ষা মন্ত্রণালয়। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে।
আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো, কারণ এটা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেই আছে। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে। এপ্রিলের এই তীব্র খরাতাপের পর মেয়ের প্রথম সপ্তাহে বৃষ্টির সংবাদ দিল আবহাওয়া অফিস। এই যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। কেবল বৃষ্টি হলে এই তাপমাত্রা কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। চলতি মৌসুমে দেশে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। তীব্র দাবদাহে খেটে খাওয়া শ্রমজীবীদের সঙ্গে সাধারণ মানুষও আছেন চরম ভোগান্তিতে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার রিপোর্ট। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দীর্ঘ 10 বছর পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা 43 ডিগ্রি হয়েছে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। 10 বছর আগে চুয়াডাঙ্গার তাপমাত্রা 2014 সালের 21 মে রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। সোমবার জেলায় প্রাথমিক পর্যায়ের ক্লাস চললেও উপস্থিতি ছিল খুব কম। ক্লাস করতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ দাবদাহে হিট অ্যালার্ট জারির মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন কর্তৃপক্ষ। বৈশাখের খরতাপে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই গরমে মনে করেন কাজ কেমন তো সেটা করতে গেলেও পারতেছি না। এই রোদে দাঁড়াতে গেলে গা হাত ধরে যাচ্ছে, এত পরিমাণ তাপ। মনে আমার যান মানে একদম শুকিয়ে যাচ্ছে, আশাটা বেড়ে যাচ্ছে একেবারে। চুয়াডাঙ্গার মতো মেহেরপুরেও সোমবার বেলা 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার সাথে অতিরিক্ত রোদ ও গরমে নাকাল জনজীবন। গরমে আমরা কাজ করতে পারছি না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। গরম পড়ছে খুব, যান খুব খারাপ, গাড়ি চালানো খুব কষ্ট হয়েছে। এই 12টা বাইরে আর রোডে থাকা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ইথনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড দাবদাহে বেলা 11টার দিকে স্কুল শাখায় 10 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে 6 জন জ্ঞান হারায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা 11:15 যখন বিদ্যুৎ ছিল না, আমার 6 জন শিক্ষার্থী এই তীব্র গরমের কারণে অসুস্থতা বোধ করে জ্ঞান হারায়। যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেও খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়, তবে উপস্থিতির হার ছিল অনেক কম। আমার স্কুলে বন্ধ করার এই বিজ্ঞপ্তিটা অনেক ভালো লেগেছে। উত্তাপের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে ঠিকই আছে, আরও কিছুদিন বন্ধ থাকা উচিত। দাবদাহের কারণে রাজশাহী, পাবনা, পঞ্চগড়, নোয়াখালী সহ অন্যান্য জেলায়ও জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহে দোকানে থাকা ওষুধের গুণগত মান কমছে। ওষুধ সংরক্ষণের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলেও বর্তমানে সারা দেশের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। অধিকাংশ ওষুধের দোকানে নেই তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। এতে নির্ধারিত সময়ের আগে অধিকাংশ ওষুধ নষ্ট হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, 40 ডিগ্রির বেশি তাপে ওষুধের কার্যকারিতা নষ্ট হয় না। তবে চিকিৎসকরা বলছেন, ওষুধ কেনার আগে ওষুধের ভঙ্গুরতা আছে কিনা তা দেখে কিনতে হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। তাপ সংবেদনশীল ওষুধ ছাড়া বাকি ওষুধ সংরক্ষণের আদর্শ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তবে দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে খুচরা দোকান বা ডিপো কোনোটাতেই সেটি মানা হচ্ছে না। দোকানের সরবরাহকারী কাভার্ড ভ্যানগুলো চলছে তীব্র রোদের মধ্যে। বাহিরের তাপমাত্রা 40 হলেও এগুলোর ভিতরের তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এদিকে বিক্রেতাদের ওষুধ সংরক্ষণেও নেই বাড়তি কোনো উদ্যোগ। কোল্ড চেইন মেডিসিনগুলো তো আমাদের ফ্রিজে আছে, আর বাকিগুলো তো আমাদের গ্লাসের ভিতরে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আছে। এখন যেহেতু আমাদের এখানে 30-30-এর উপরে যাচ্ছে, এখন যেমন 40-38, অবশ্যই একটু সমস্যা তো হবে ওষুধের। বাইরের তাপমাত্রা আমাদের তো যেভাবে তো এইভাবে চলতে হবে, এটা মার্কেট কমিটি জানে কিভাবে কি করা লাগবে।
অধিকাংশ ওষুধ তাপ সংবেদনশীল হওয়ায় 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সংরক্ষণ হলে নির্ধারিত সময়ের আগে সেগুলো মেয়াদ উত্তীর্ণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। 26 বা অ্যাট বেস্ট 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেই ওষুধটা রাখলে সেই ওষুধের মেয়াদ কতদিন হবে সেটা আমার ওষুধের গায়ে লেখা থাকে, প্যাকেটের গায়ে লেখা থাকে। কিন্তু সেটা যখন 40 ডিগ্রি হবে, 39 ডিগ্রি, 40 ডিগ্রি হবে, তখন কিন্তু সেটা মেনটেন হবে না। তবে উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে বাজারজাতের আগে 40 ডিগ্রির বেশি তাপে ওষুধ পরীক্ষা করে বাজারজাত করা হয়। এই অবস্থায় স্বল্প সময়ের বেশি তাপে গুণগত মান নষ্ট হবে না বলে আশ্বস্ত করছেন তারা। এক্সেলারেটেড স্টেবিলিটি টেস্টিং করা হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 75 রিলেটিভ হিউমিডিটিতে। যদি সেইখানে সেই স্টেবিলিটি টেস্টিং কোয়ালিফাই করে তবেই আমরা সেই ওষুধটা বাজারে দিচ্ছি। সুতরাং অনেক ওষুধ আছে যেগুলো 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও স্টেবল থাকবে। চিকিৎসকরা বলছেন তাপমাত্রা না কমা পর্যন্ত দোকান থেকে ওষুধ কেনার সময় বাহির থেকে ওষুধের আকার ও রং দেখেই কিনতে হবে। ট্যাবলেট ঔষধ সেটি ভঙ্গুর হয়ে গিয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে আপনা আপনি, বা ক্যাপসুলটা আঠালো হয়ে গিয়েছে, জেলাটিন ক্যাপসুল সেটা আঠালো হয়ে গিয়েছে। সিরাপের ক্ষেত্রে যদি সিরাপের যে স্বাভাবিক রং সেই রঙের পরিবর্তন হয়েছে, বা যে কোনো ঔষধের ক্ষেত্রে যে ঔষধের যে স্বাভাবিক গন্ধ সেই গন্ধটার মধ্যে একটা তারতম্য দেখা দিয়েছে, এরকম পরিস্থিতিতে ধরে নিতে পারি এটা এই তাপজনিত কারণে ঔষধের একটা পরিবর্তন হয়েছে। তবে বর্তমান তাপমাত্রায় ভিটামিন, প্রোবায়োটিক, ইনজেকশন সহ তাপ সংবেদনশীল ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে। এ অবস্থায় এসব ওষুধ সরবরাহ ও সংরক্ষণে বিশেষ ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। টানা দাবদাহের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মুন্সিগঞ্জ জেলার বিস্তীর্ণ জমির গ্রীষ্মকালীন ফসল। বৃষ্টির অভাবে গাছ পুড়ে বিবর্ণ হতে শুরু করেছে। এতে সারাদিন পানি দিয়েও সবজি গাছ টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে প্রান্তিক কৃষক। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছেন নানা পরামর্শ। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলায় চলতি মৌসুমে গ্রীষ্মকালীন ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৭৫০ হেক্টর জমিতে। অধিকাংশ জমিতে আবাদ শেষে সবজি উৎপাদনের সময় শুরু হয় চলমান তাপপ্রবাহ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষক। তীব্র তাপদাহে ও বৃষ্টির অভাবে বিবর্ণ হতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজির লতানো গাছ। কমে গেছে গাছের স্বাভাবিক বৃদ্ধি। প্রচুর খরা তো, এগুলা খরার কারণে এগুলা হইতেছে না, মরে যাইতেছে। পানি নেই গা, এলাকা মিতে মেঘ বৃষ্টি নেই গা, পয়সা খরচ হইতেছে বেশি, সব দিক দিয়ে বেশি খরচ। প্রতিনিয়ত জমিতে পানি দিয়েও রক্ষা করা যাচ্ছে না ফসল। পুড়ে যাচ্ছে সবজির গাছের লতা, বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে বেগুন, করলা সহ আবাদ করা নানা গ্রীষ্মকালীন সবজি। ডেলি পানি দিতেছি, সকাল বিকাল পানি দিতেছি, পানি দিতে দিতে মনে করেন পাকটা ধরে আছে। রোদে সব জ্বলে যাচ্ছে, এটা মানে বৃষ্টি দরকার, আর পানি কত টানানো যায়। প্রতিদিন মনে করেন সকাল বিকাল পানি দিয়ে মনে করেন এগুলো বাঁচানো মানে অনেক কষ্টকর হয়ে যেতেছে। এবার অনেক ফসল হয় নাই রোদের কারণে অনেক ফসল জ্বলে গেছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের দিচ্ছেন নানা পরামর্শ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ হচ্ছে শাকসবজিতে অবশ্যই অবস্থা বুঝে, মাটির ধরন এবং রসের অবস্থা বুঝে সেচ দিতে হবে, এবং সবজির গোড়ায় অথবা ফল গাছের গোড়ায় যদি সম্ভব হয় মালচিং এর ব্যবস্থা করতে হবে। তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি যুক্ত হচ্ছে ফসল টিকিয়ে রাখতে অতিরিক্ত খরচ। এতে হতাশায় দিন কাটছে প্রান্তিক কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ষষ্ঠ উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 17 থেকে 18 জন সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উপজেলা নির্বাচনের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই তথ্য জানান সচিব। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের সহিংসতার তথ্য নেই জানিয়ে সতর্কতা হিসেবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। আগে যেটা ছিল সেটা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে এখন প্রতিটি স্বাভাবিক সেন্টারে অস্ত্রসহ পুলিশ থাকবে 3 জন এবং অস্ত্রসহ আনসারের এপিসি থাকবে 3 জন, মোট 6টি অস্ত্রধারী সদস্য থাকবে এবং
গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে পুলিশ সদস্য থাকবে 4 জন অস্ত্রসহ এবং আনসার সদস্য থাকবে 3 জন পিসি এপিসি অস্ত্রসহ এবং টোটাল 17 থেকে 18 জন আমাদের ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট, কোনোভাবেই রাতে কিংবা আগের দিন যাওয়ার সুযোগ নেই জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আহসান হাবিব খান আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচন প্রভাব মুক্ত ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থী প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। একটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে দিয়েছি আমরা যে আমরা তার সকল সময় সকল ব্যালট সকালেই যাবে, আর ওই রাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আগের দিন যাওয়ার কোনো সুযোগ নাই। তবে দুর্গম এলাকা, হিল ট্র্যাক্স, চর অঞ্চল সেটাও কিন্তু আগের দিন যাবে, কিন্তু ওখানে ক্লাস্টার করে রাখবে, 5-7টা কেন্দ্রের জায়গায় একজন থেকে যেন পাহারা দিবে। সংবাদ সকালে আরো থাকছে। রংপুরে রাতে যানবাহনে হেডলাইটের পাশাপাশি এলইডি লাইট ব্যবহার বাড়ছে, দণ্ডনীয় অপরাধ বলছে বিআরটিএ, সতর্ক করলেন চিকিৎসকরা। পাহাড়ে কুকিচিন সন্ত্রাসীদের অস্ত্র লুটের ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশে অস্ত্রাগার সহ পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্র গোলা বারুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেক থানায় নির্মাণ করতে বলা হয়েছে 3টি করে সেন্ট্রি পোস্ট। একই সঙ্গে ডিএমপির সব থানা ফাঁড়ির নিরাপত্তা নিশ্চিত ও অ্যালার্ম স্কিম প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট। পরনে বিশেষ পোশাক, মুখে কালি মাখা, হাতে অস্ত্র, কারো কারো মাথায় টুপি, কাঁধে ব্যাগ, পায়ে বুট জুতা, এভাবে সজ্জিত হয়ে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করতে এসেছিল কুকিচিন সন্ত্রাসীরা। এ সময় নগদ টাকা এবং পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। গেল 2 এপ্রিল এমন ফিল্মি ঘটনার সাক্ষী হয় পুরো দেশ। এ ঘটনায় অনেকটাই নড়েচড়ে বসে পুলিশ। দেশের সব থানায় পুলিশের স্থাপনা ও অস্ত্রগোলা বারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ইউনিটগুলোতে অ্যালার্ম প্যারেডের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের দেয়া নির্দেশনার মতো ঢাকা মহানগর পুলিশও থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, প্রত্যেক থানায় কমপক্ষে 3টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই সংখ্যা কম বেশি হতে পারে। সিসিটিভি ক্যামেরার আওতায় যাতে পুলিশের সব স্থাপনা থাকে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কোনো হুমকির জন্য নয়, সবাইকে সতর্ক রাখার জন্যই এমন নির্দেশনা। আমার যে অস্ত্রাগার রয়েছে বা আমার যে পুলিশ লাইন্স রয়েছে বা কেপিআই যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু আলাদা আমাদের প্রোটোকল রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে নিতে হবে সেটার জন্য কিন্তু আমাদের এসওপি রয়েছে, আলাদা প্রোটোকল রয়েছে। সেই নির্দেশনা কিন্তু সবসময় আমাদের বলবৎ থাকে। এর বাইরেও কিন্তু হেডকোয়ার্টার্স থেকে আপনি যেটি বললেন যে সময় সময় কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে সমন্বয় সভাগুলোতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। অপরাধের ধরন বা অপরাধীদের বিভিন্ন ইনিশিয়েটিভ এগুলোকে কিভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটির সাথে কিভাবে আমাদের তদন্তকে এটির সাথে ইন্টিগ্রেট করা যায় বা অপরাধীকে শনাক্ত করার জন্য বা অপরাধকে আইডেন্টিফাই করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেজন্য কিন্তু সময় সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তার বিষয়েও সতর্কতার কথা জানান পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া পর্যন্ত 89.92 কিলোমিটার দীর্ঘ 400 কেবি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ। মঙ্গলবার বেলা 11টায় এ লাইন পরীক্ষামূলক চালু নিয়ে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পিজিসিবি। এ অবস্থায় সবাইকে নবনির্মিত 400 কেবি সঞ্চালন লাইন থেকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করা হচ্ছে। এছাড়া সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহণ, গবাদি পশু বাধা,
টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে বাঁশ ঝাড় ও বড় গাছ রোপণ সহ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এর নির্দেশনার আওতায় রয়েছে পাবনার ঈশ্বরদী, পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন, নাটোরের বড়াইগ্রামের গোপালপুর, নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম, গুরুদাসপুরের নজিরপুর এবং সিংড়ার চামারি, কলম, চৌগ্রাম ও রামানন্দ, খাজুরা, এছাড়া বগুড়ার নন্দীগ্রাম ও ভাটগ্রাম ও জামগ্রাম ইউনিয়ন এই নির্দেশনার আওতায় রয়েছে। রংপুর মহানগর মহাসড়ক এবং বিভিন্ন সড়কে রাতে চলাচলকারী যানবাহনে হেডলাইটের পাশাপাশি সাদা এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। গাড়িতে বাড়তি এ লাইট ব্যবহারে ঝুঁকিও বেড়েছে। এমন লাইটের ব্যবহার দণ্ডনীয় অপরাধ বলছে বিআরটিএ। আর এ আলোয় চোখের মারাত্মক ক্ষতি হতে পারে বলছেন চিকিৎসকরা। মাহমুদ রকির তোলা ছবিতে সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট। সন্ধ্যা নামতেই সড়ক মহাসড়কে ছোট বড় মাঝারি প্রায় সব বাহনেই রয়েছে এলইডি লাইটের এমন তীব্র ঝলকানি। আছে পারাপারি করে ছুটে চলার প্রতিযোগিতাও। সাদা আলোর এমন তীক্ষ্ণ রশ্মিতে চোখে অন্ধকার দেখছেন পথচারী, পরিবহন আরোহীরা। এ কারণে সড়কে থাকা গতিরোধক চোখে না পড়া, বিপরীত দিকে থাকা বাহনগুলোর গতি, আকার আকৃতি নির্ধারণ করতে না পারায় বিভ্রান্তিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এলইডি যখন লাগে তখন তো অবশ্যই চোখ অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পরে তো অন্তত 2-3 মিনিট কিছু দেখা যায় না। কোন গাড়িতে এলইডি লাইট ছাড়া আছে আমাকে সেটা জবাব দেন। 3 চাকার বাহনে পুলিশ অভিযান চালালেও তাতে থামছে না এসব লাইটের ব্যবহার। বড় এবং মাঝারি বাহনের হেডলাইটের উপরের অংশে নেই কালো রং। এ কারণে বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক এবং পথচারীদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এলইডি লাইট আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে একটু ঝাপসা দেখি, ব্যথা করে চোখ, আর চোখে কিছু দেখতে পারি না। আসলে অনেক ক্ষতিকর। চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমরা চোখ সাময়িকভাবে ঝাপসা দেখি, যা হচ্ছে ব্রেনের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। এরা অবৈধভাবে এলইডি লাইট ব্যবহার করছে, এতে আমাদের চোখে লাগে এবং আমরা এতে দুর্ঘটনার শিকার হচ্ছি। সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পৃথক 3টি ইউনিট সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে। এ বিষয়ে আমাদের ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা চেকপোস্ট বসিয়ে এই গাড়িগুলো চেক করি এবং এলইডি লাইট যাতে মানুষ ব্যবহার না করে, যাতে ক্ষতি না হয়, অন্যান্য পরিবহন যাতে বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, কোনো দুর্ঘটনার শিকার না হয়, সেই জন্য আমাদের চেকপোস্ট অবিরামভাবে চলতে থাকে। মহানগর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, আমরা আমাদের 3টি ইউনিট একত্রিতভাবে আমরা মহাসড়কে আমাদের অধিক্ষেত্রকে সুরক্ষিত রাখতে চাই। যে এলইডি লাইট এবং হাইড্রোলিক হর্ন, এই দুইটার বিরুদ্ধেও আমরা এখন ব্যবস্থা নেওয়া শুরু করেছি। এই আলো থেকে সতর্ক হওয়ার তাগিদ চক্ষু বিশেষজ্ঞদের। প্রকট আলো যদি বেশিক্ষণ আলো ধরেই রাখা যায়, তাহলে আমার রেটিনার যে সেন্সিটিভিটির ক্ষমতা, অথবা সংবেদনশীল, তো এটা যেহেতু নার, তাহলে ওর যে কোষগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেখা যায় ফ্যাটিক হয়ে যাবে, তাই না? বেশি পেতে পেতে ফ্যাটিক হয়ে একটু ক্ষতির কারণ তো হবে। সস্তায় হাতের নাগালে পাওয়া এসব লাইট আমদানি, বিক্রি এবং ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। লোকসভা নির্বাচন দীর্ঘায়িত করে বাড়তি সুবিধা নিচ্ছে মোদির বিজেপি, অভিযোগ মমতার। ফের হিন্দু মুসলিম বিভাজন উস্কে দিলেন মোদি। রিজার্ভ ও রাজস্ব বাড়াতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে আইএমএফ। সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ নীতি নির্ধারকদের সঙ্গে মধ্যবর্তী আলোচনায় এই নির্দেশনা দেন আইএমএফ প্রতিনিধিরা। বাজেটের আগে ঋণের শর্ত পূরণের অগ্রগতিও জানতে চেয়েছেন তারা। ইফতেখার রেজা রিপোর্ট। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় ব্যস্ত সময় পার করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল। 15 দিনের এ সফরে আলোচনা চলবে 8 এপ্রিল পর্যন্ত। আলোচনা শেষে পর্যবেক্ষণ দেবে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকে দুপক্ষের এ বৈঠকে ক্রলিং পেগ সিস্টেমে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর নির্ধারণে ব্যাংকগুলোকে নির্দেশনার কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ব্যাংককে আগামীর কর্মপরিকল্পনা নিতে বলেছে IMF। ভবিষ্যতের যেটা তারা করতে চান সেই জিনিসগুলো কিছু কিছু বিষয়ে ব্যাখ্যা করেছেন। যেমন আমাদের একটা কম্পোনেন্ট আছে আপনার জলবায়ুর যে প্রভাব অন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, সেই জিনিসগুলো তারা ক্লাইমেট স্ট্রেস টেস্টিং অন ফাইন্যান্সিয়াল সেক্টর, সেটাও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে বলেছেন। রিজার্ভ ও রাজস্ব নিয়ে গভর্নরের সঙ্গে আলোচনা করেছে IMF প্রতিনিধি দল। এতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করবে IMF। তথ্য নিয়েছে আমাদের কাছে এবং তাদের যে অ্যানালাইসিস সেটার পরে হয়তো যখন ক্লোজিং সেশন হবে মিশনের, তখন তারা এই বিষয়গুলো কমেন্ট করবে। তবে ব্যাংক একীভূতকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।